বঙ্গভবনের দরবার হল, রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করছেন অতিথিরা। আসনে বসে আছেন রাজনৈতিক দলের নেতারা। কিছুক্ষণের মধ্যে প্রবেশ করলেন বিমর্ষ ও ভীত সন্ত্রস্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হাত মেলালেন একে একে সবার সাথে। বিষণ্ণ রাষ্ট্রপতির হাত তখন কাঁপছে। এই দৃশ্য দৃষ্টি এড়ায়নি সামনের সারিতে বসা রাজনীতিকদের। বলবো গত 23 ডিসেম্বরে আমাদের একটি প্রতিবেদন, সেটি হচ্ছে যে বঙ্গভবনে সেদিন হাত কাঁপছিল রাষ্ট্রপতির, এই শিরোনামে আপনাদেরকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই ভিডিওটা জুড়ে যে তথ্য আছে, এই তথ্যটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন, এবং অজানা তথ্যগুলো যেগুলো আপনারা জানেন না সেগুলো জানতে পারবেন। বাংলাদেশে ঘটে যাওয়া নানাবিধ দুর্ঘটনা, নানাবিধ কাহিনী জুড়ে এই ভিডিও ফুটেজগুলো সম্পূর্ণ তুলে ধরা হয় এবং অজানা তথ্যগুলো আপনারা জানতে পারবেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনারা দেখেন। আর যদি না দেখেন তাহলে আপনারা ভীষণ বড় মিস করে ফেলবেন। এই মিস করলে আপনারা বাংলাদেশের এই নানাবিধ তথ্য সম্পর্কে আপনারা অজানাই রয়ে যাবেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। বঙ্গভবনের দরবার হল, রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করছেন অতিথিরা। আসনে বসে আছেন রাজনৈতিক দলের নেতারা। কিছুক্ষণের মধ্যে প্রবেশ করলেন বিমর্ষ ও ভীত সন্ত্রস্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হাত মেলালেন একে একে সবার সাথে। বিষণ্ণ রাষ্ট্রপতির হাত তখন কাঁপছে। এই দৃশ্য দৃষ্টি এড়ায়নি সামনের সারিতে বসা রাজনীতিকদের। 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর বঙ্গভবনের দরবার হলে মাগরিবের নামাজের পর রাজনৈতিক নেতা ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক হয় রাষ্ট্রপতির। সেদিন বঙ্গভবনে কি ঘটেছিল সে বিষয়ে জানতে চাইলে কথা বলেন দরবার হলে উপস্থিত থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মান্নাভাইকে জড়িয়ে ধরলেন আমার আগে, তারপরে আমাকে সাইফুল ভাই বলে জড়িয়ে ধরলেন। আমার সঙ্গে আগে আমার কখনো দেখা হয়নি। আচ্ছা, ওইদিনই প্রথম দেখা হয়নি। এক ধরনের কিছুটা মানে একটু অস্থিরতা ছিল, এক ধরনের কাপড়ের মতন অবস্থা। বঙ্গভবনে জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা শেখ মোহাম্মদ মাসুদ। সেই সন্ধ্যার পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, রাষ্ট্রপতি যখন সামনে বসা জাতীয় নেতাদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন তখন তিনি ছিলেন খুবই বিমর্ষ। হাত মেলানোর সময় কাঁপছিলেন ভীত সন্ত্রস্ত রাষ্ট্রপতি। বঙ্গভবনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর। তিনি বলেন, সেদিন রাষ্ট্রপতি ছিলেন বিমর্ষ ও হতাশ। একটু মানে খুবই উইক, খুবই মর্মাহত, ভেরি ডিপ্রেসড। মানে obviously one doesn't expect a president to be. রাজনৈতিক নেতাদের সঙ্গে হাত মেলানোর পর রাষ্ট্রপতি তার আসনে বসেন। এরপর সূচনা বক্তব্য দেন সেনাপ্রধান মেজর জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। দেশে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আমরা জাতীয় নেতাদের নিয়ে ক্যান্টনমেন্টে বসেছিলাম। আমরা আলোচনা করেছি একটি অন্তর্বর্তী সরকার গঠন করার বিষয়ে। সেনাপ্রধানের বক্তব্যের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গঠন একটি গুরুত্বপূর্ণ ঘটনা, তবে দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি অগ্রাধিকারে রাখতে হবে। তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হলে মানুষের মধ্যে স্বস্তি ফিরবে। মির্জা ফখরুলের বক্তব্য সমর্থন করেন জামায়াত ইসলামীর আমির সহ অন্য নেতারা। মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর জানান, এ সময় দ্বিধান্বিত রাষ্ট্রপতি বলেন, আমরা তো কয়েকদিনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করব, তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তখন প্রেসিডেন্ট বললেন যে একটু মানে হি ওয়াজ হেজিটেন্ট, এন্ড উনি বলতেছিলেন যে আমরা তো আর কয়েকদিনের মধ্যেই আমরা একটা ইন্টিম গভর্নমেন্ট করব, লেট দ্য ইন্টিম গভর্নমেন্ট টেক দ্য ডিসিশন। তখন আই মাস্ট হ্যাপিলি the army chief intervenes and no sir, you are the president, you are the main man who can pardon. আপনি এটা কালকেই করবেন। আলোচনার এক পর্যায়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাষ্ট্রপতির কাছে জানতে চান, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র তিনি পেয়েছেন কিনা। বিষয়টি দরবার হলে যারা উপস্থিত আছেন তাদের এবং জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার। মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর ও শেখ মোহাম্মদ মাসউদ আমার দেশকে বলেন, সাইফুল হকের ওই প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি স্পষ্টভাবে জানান, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগপত্র পেয়েছেন। প্রেসিডেন্ট নিজেই বলেছেন কিন্তু that she has resigned and she has gone. যে প্রত্যেক হবে যে হ্যাঁ পার্মানেন্ট উইল বি রিজলভড ইন আ ডে অর টু, আমাদের কিছু অফিসিয়াল ফর্মালিটি করার পরে শুনে তারপরে তো দেখলাম যে
2 দিন পরে মানে পার্লামেন্ট রিজলভ করলো। সাইফুল হক আমার দেশকে বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি রাষ্ট্রপতির কাছে বিষয়টি জানতে চেয়েছিলেন। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক দেশের পরিস্থিতি অতিরঞ্জিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, আপনারা দেশের যে অবস্থার কথা তুলে ধরেছেন তার চেয়েও পরিস্থিতি ভয়াবহ। 7টি থানা সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সব পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, এমন দাবি করেন তিনি। উনি আমাকে রেফার করে বললেন, সাইফুল ভাই যেটা বললেন পরিস্থিতিটা কিন্তু আরো গ্রেভ, আরো খারাপ। উনি বললেন, আমার কাছে এখন রিপোর্ট হচ্ছে 7টা থানা আক্রান্ত হয়েছে এবং 7টা থানায় সমস্ত পুলিশকে মেরে ফেলা হয়েছে। উনি একদম এই তথ্য উনি তখন বললেন এবং এটা আশঙ্কা করছে এটা আরো কন্টিনিউ করবে। এ পর্যায়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন মার্শাল ল জারি করা দরকার। কাদেরের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান উপস্থিত রাজনৈতিক দলের নেতারা। প্রতিবাদের মুখে অবস্থান পরিবর্তন করেন কাদের। আমার দেশের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মার্শাল ল জারির কথা বলেননি, ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার উপর গুরুত্ব দিয়েছিলেন। না না না, সেটা শাসনের কথা কেউই বলেনি। ডিসিপ্লিনের কথা বলা হয়েছিল, যখন যখন সবকিছু মোটামুটি একটা জায়গায় আসবে, একটা গভর্নমেন্ট যখন টেক ওভার করবে, তারপরে এই যে ইনডিসিপ্লিন, এটাকে শাসন করতে হবে, এটাকে ডিসিপ্লিনে আনতে হবে। এটা একটা সেনা না, মানে জেনারেল ভাবে একটা সবাই দায়িত্ব হবে টু রেস্টোর দ্য ডিসিপ্লিন। আমি কোনো সেনা শাসনের কথা বলি না, আমি বলছি যেই করবেন, মানে ইট শুড বি ল অ্যান্ড অর্ডার শুড বি রেস্টোরড। তবে তার মার্শাল ল জারির প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুল হক ও শেখ মোহাম্মদ মাসুদ। জিএম কাদের বলেছিল যে মার্শাল ল জারি করার কথা, যেটা আমরা তাৎক্ষণিকভাবে কোনো প্রশ্নই নেই। এক পর্যায়ে ফজলে ইলাহি আকবর আয়নাঘরে বন্দীদের সেদিনই মুক্তি দেওয়ার দাবি জানান। এ সময় রাষ্ট্রপতি বলেন, আয়নাঘর বলে আসলে কিছু আছে নাকি? জবাবে ফজলে ইলাহি বলেন, মহামান্য রাষ্ট্রপতি, আয়নাঘর আছে কি নেই আপনিও জানেন না, আমিও জানি না। এখানে ডিজিএফআই এর ডিজি উপস্থিত আছেন, তিনি বলতে পারবেন আয়নাঘর আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তাদের মুক্তি দেওয়া উচিত। তার বক্তব্যের পর সেনাপ্রধান বলেন, বিষয়টি দেখবেন। এর ফলে পরের দিন গুম হওয়া ব্রিগেডিয়ার জেনারেল আজমি সহ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। প্রেসিডেন্ট তখন বললেন, আয়নাঘর বলতে কিছু আছে নাকি আসলে? আমি বললাম যে মহামান্য রাষ্ট্রপতি, আয়নাঘর আপনিও জানেন না, আমিও জানি না, whether it is virtual or real we don't know। এইখানে ডিজিএফআই প্রেজেন্ট আছে। I think it's only ডিজিএফআই who can clear. He should give a statement whether it exists or it doesn't exist, virtual or real, or if it is so, যদি থেকে থাকে he must release people immediately. এটা বলার পরে again army chief intervene, sir I will take care of it. সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে আলোচনা উঠলে রাষ্ট্রপতি জানান, সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে কিছু প্রক্রিয়াগত জটিলতা আছে, ফলে কিছুটা সময় লাগবে। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা ফয়জুল করিম নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার গঠনের প্রস্তাব দেন। সরকার গঠন নিয়ে নানা প্রস্তাবের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্রদের আন্দোলনের কারণে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন, তাদের সঙ্গে আলোচনা করে সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তিনি এ সময় আন্দোলনে শহীদ ও আহত ছাত্রদের জন্য সবার কাছে দোয়া করার আহ্বান জানান। সিদ্ধান্ত হয় 1 মিনিট নীরবতা পালন শেষে দোয়া করা হবে। সবাই উঠে দাঁড়ান, দোয়া করেন মাওলানা ফয়জুল করিম। 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে রাষ্ট্রপতির সভাপতিত্বে এই বৈঠকটি হয় বলে বঙ্গভবন থেকে সেদিন গণমাধ্যমকে জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। এতে 4টি সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় কোটা বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। সভায় অনতিবিলম্বে একটি অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ও সহনশীল আচরণের আহ্বান জানানো হয়। সেনাবাহিনীকে লুটতারাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারে সভায় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। এসব সিদ্ধান্তের আলোকে বঙ্গভবন থেকে 6 আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয় এবং বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার কথা জানানো হয়। আমার দেশ নিউজ ডেস্ক।
ডিসেম্বরে আমাদের একটি প্রতিবেদন, সেটি হচ্ছে যে বঙ্গভবনে সেদিন হাত কাঁপছিল রাষ্ট্রপতির, এই শিরোনামে। আপনাদেরকে যদি জানাই যে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার সেই দিনটিতে বঙ্গভবনে কি ঘটেছিল, এটি নিয়ে অনেকেরই জানার আগ্রহ তৈরি হয়। তারই প্রেক্ষিতে হয়তো প্রতিবেদক এই প্রতিবেদনটি করেছেন, তবু তার কাছে জানতে চাবো কেন এই প্রতিবেদনটি করলেন বা করতে আগ্রহী হলেন, আপনি যদি একটু বলতেন। মুজাহিদ, আপনি জানেন যে 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে যারা আন্দোলনকারী বা সাধারণ মানুষ এবং সবার সচেতন, সবার দৃষ্টি ছিল দুটি জায়গার দিকে, একটি ক্যান্টনমেন্টে কী হচ্ছে, আরেকটি হচ্ছে বঙ্গভবনে কী হচ্ছে। কারণ যে কোনো ক্ষমতার পালাবদলে এই দুটি জায়গার ভূমিকা থাকে। আমরা যখন বিকেলের দিকে জানতে পারলাম যে রাজনৈতিক দলের নেতারা বঙ্গভবনে সমবেত হয়েছেন, তো তার আগে থেকেই আমি এই পরিস্থিতির দিকে নজর রাখছিলাম এবং আমি যারা বঙ্গভবনে গিয়েছেন সেই রাজনৈতিক দলের নেতা এবং ছাত্রদের সাথে সংশ্লিষ্ট আরও বিভিন্ন ব্যক্তিদের সাথে যোগাযোগ শুরু করি এবং সেখান থেকে আমি বঙ্গভবনের পরিস্থিতির চিত্র পেতে শুরু করি। সেই চিত্র ধরে যে রাজনীতিকরা বঙ্গভবনে গেলেন, এই যাওয়ার পরিক্রমাটা কি হঠাৎ করেই তৈরি হয়েছিল? যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন যে হঠাৎ করেই কি তারা এই দাওয়াতটি পেলেন, নাকি এটা একটি পদ্ধতির মধ্যে দিয়ে আগে গেছে, আগে থেকে পরিকল্পিত ছিল বা এমন কি? না, এটা হঠাৎ করে হয়নি। কারণ হচ্ছে 4 তারিখেই দেশের পুরো পরিস্থিতি পাল্টাতে থাকে এবং সেনা প্রধানের দিক থেকে 4 তারিখ রাতেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিশেষ করে বিএনপির সাথে যোগাযোগ শুরু হয় এবং বিএনপির একজন নেতা আমাকে নিশ্চিত করেন, যিনি ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, তাকে 4 তারিখে জানানো হয় যে সেনাপ্রধান তার সঙ্গে 1-to-1 মিটিংয়ে বসতে আগ্রহী। উনি সকাল 10টায় তার সঙ্গে মিটিংটি হয় এবং এরপর আমরা দেখি যে বিকেলে রাজনৈতিক দলের নেতারা ক্যান্টনমেন্টে মিটিং শেষ করে বঙ্গভবনে চলে যান। সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্য থেকে একজনের কাছ থেকে আমি প্রথম জানতে পারি এবং স্বাভাবিকভাবে একজন সাংবাদিক হিসাবে রাষ্ট্রপতির তৎপরতাটা সেদিন কেমন ছিল এই প্রতি জানার আগ্রহ ছিল। তো ওই রাজনৈতিক দলের নেতার সঙ্গে আমি কথা বললে উনি একটা চিত্র দেন যে প্রেসিডেন্ট খুব বিমর্ষ ছিলেন, হতাশ ছিলেন। এরপরে আমি আরও একাধিক যারা ওই দিন বঙ্গভবনে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বললে তার রাষ্ট্রপতির ওই দিনের বা অস্থিরতার একটা চিত্র আমি পাই, যেটি আমাদের রিপোর্টে ফুটে উঠেছে। 5 আগস্টের পরে অনেক পত্রিকা এবং টেলিভিশনের প্রতিবেদনে আমরা যেটি দেখেছি যে সেদিন মানে বাংলাদেশে সেই সময়টাতে যা ঘটছিল, অর্থাৎ সারা দেশে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ হচ্ছিল, সেই মুহূর্তে তৎকালীন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে বাহবা দেওয়া হচ্ছিল। সেই মুহূর্তে সেনাবাহিনী সরকারের পক্ষে অবস্থান না নিয়ে জনতার পক্ষে অবস্থান নেওয়াটাই মনে হয় এই মানে পট পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অবশ্যই সেনাবাহিনী 4 তারিখেই তাদের সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা এই রক্তপাতের সঙ্গে জড়িত থাকবে না এবং আপনি দেখবেন যে আমাদের প্রতিবেদনও আছে যে বঙ্গভবনের পাটটার আগে ক্যান্টনমেন্টে কি হয়েছিল বা রাজনৈতিক দলের একজন নেতার সঙ্গে যখন সেনাপ্রধান বৈঠক করেন সেদিন কিন্তু উনি 3টি বিষয়ের কথা বলেছেন। একটা, তারা রক্তপাত চান না; 2, তারা ক্ষমতা গ্রহণ করতে চান না; 3, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো মূল্যে স্থিতিশীল রাখতে হবে। অর্থাৎ তারা যে আপনার সরকারের সঙ্গে এই রক্তপাতের সঙ্গে থাকবেন না, এইটা রাজনৈতিক নেতাদেরকে আগে এই বার্তাটা দেওয়া হয়েছিল। তখন এই পরিস্থিতি তো ছিল যে রাজনৈতিক দলের নেতারা প্রকাশ্যে আসতেও ভয় পাচ্ছিলেন, কারণ আন্দোলন যখন চলছিল একদিক থেকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখানে রাজনীতিকদের ইন্ধন আছে, তারাই এটা করছে ছাত্রদেরকে সামনে রেখে। সেই মুহূর্তে সেনা ভবনে আসা দ্বারা কি, আপনি তো কথা বলেছিলেন রাজনীতিকদের সাথে, তাদের সেই দাওয়াতটা গ্রহণ করাটা কি তাদের পক্ষে কেমন ছিল? না, এটা ঠিক, আপনি ঠিকই বলছেন যে প্রথম সেনাপ্রধানের পক্ষ থেকে বিএনপির একজন নেতার সঙ্গে, যিনি নিজেও একজন সেনাবাহিনীতে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তার সঙ্গে যোগাযোগ করা হয়। উনি পরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয় যে আপনি চেষ্টা করেন। তারপর আমাদের এই গোয়েন্দা সংস্থাগুলো নানান রকম সোর্স থাকে, যোগাযোগের মাধ্যম থাকে, তারা যোগাযোগ করেন রাজনৈতিক দলের নেতাদের সাথে। আপনার প্রতিবেদন আমরা যেটি দেখেছি যে বঙ্গভবনের চিত্রটি শুরুতে ফুটে উঠেছে, এরপরে কিন্তু সেই সেনা ভবনের কথাগুলো উঠে এসেছে। এই সেনা ভবনের চিত্রটি এটি কিভাবে করে আসলো আর কি? ওখানে বঙ্গভবনে যে রাজনৈতিক দলের নেতারা যোগ দিয়েছিলেন তারা কিন্তু আগে তাদের কয়েকজন সেনাভবনেও আলোচনায় অংশ নিয়েছিলেন। তাদের কাছ থেকে আমি তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে আমি সেনাবাহিনীর বা সেনা ভবনে যে বৈঠকটি হয় তার চিত্রটা পেয়ে যাই।
আপনার কথা মতো আমরা প্রতিবেদনে যেটা দেখেছি যে জাতীয় পার্টির চেয়ারম্যানকে নিয়ে একটা কথা উঠেছিল যে তিনি মার্শাল ল চাচ্ছিলেন, সেই মার্শাল লর প্রেক্ষিতে তো উনি আপনার পরে জানিয়েছিলেন, আপনার কাছে মনে হয় সেটি উনি বলেননি? না, উনি ওখানে মার্শাল ল চেয়েছিলেন, এটা আমি একাধিক ওই বঙ্গভবনে উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি উনি এই কথাটি বলেছিলেন। তবে ওখানে যখন রাজনৈতিক দলের নেতারা প্রতিবাদ করেন তখন কিন্তু তিনি তার অবস্থানটা পরিবর্তন করেন, এবং আমার সাথে যখন উনি কথা বলেন তখন উনি বলেছেন যে না, উনি ওই ধরনের কথা বলেননি, তিনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ফিরিয়ে আনার কথা বলেছেন আর কি। রাষ্ট্রপতির হাত কাঁপার কথা বা তার বিমর্ষ অবস্থায় থাকার কথাটি কিন্তু প্রতিবেদনে উঠে এসেছে। আসলেই শেখ হাসিনা চলে যাওয়ার কারণেই এমনটি, নাকি উনি ভীত সন্ত্রস্ত হওয়ার খুব বড় কারণ হিসেবে কোনটিকে দেখেন? প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রপতি যে রাজনৈতিক বিশ্বাস বা যেভাবে উনি রাষ্ট্রপতি হয়েছেন সেটা তো একটা রাজনৈতিক সিলেকশন ছিল, অর্থাৎ তৎকালীন ক্ষমতাসীন দলের সাথেই ওনার সম্পৃক্ততা ছিল। সেই দিক দিয়ে যখন প্রধানমন্ত্রী চলে যান বা দেশ ছেড়ে পালিয়ে যান তখন তার একটা প্রতিক্রিয়া তো তার মধ্যে হয়েছে। ফলে আমরা জানি না যে উনি দরবার হলে আসার আগে তার স্টাফদের বা ওখানে মিলিটারি অফিসাররা থাকেন তাদের সঙ্গে ওনার কী ধরনের কনভারসেশন হয়েছে এটা তো আমরা জানি না, কিন্তু তিনি স্বাভাবিক ছিলেন না, তিনি ভীত সন্ত্রস্ত ছিলেন। এর সম্ভবত প্রধান কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো বা যারা আন্দোলনকারী তারাই তো তখন পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল। ফলে রাষ্ট্রপতির ভাগ্য কি হবে এটা কিন্তু রাজনৈতিক দলের নেতারা বা ছাত্র আন্দোলনের নেতারাই নির্ধারণ করতে পারত। এটা হয়তো ওনার একটা ভীতির কারণ হয়ে থাকতে পারে। সেদিন আপনার প্রতিবেদন থেকে আমরা যেটি জানলাম, সেদিন কিন্তু ওখানে যারা ছাত্র আন্দোলনের প্রতিনিধি বলা হয়েছিল তারা সেখানে মানে যারা পরিচিত সমন্বয়ক ছিল তাদের কেউই ছিলেন না, এবং পরবর্তীতে দেখা গেছে যে তারা মূলত আন্দোলনের সামনের সারির কেউ ছিলেন না। এমনটি কেন ঘটলো? এবং এই সরকারকে বৈধতা মানে নতুন ভাবে যে সরকার গঠন হবে যে সিদ্ধান্তগুলোতে উপনীত হচ্ছিল, এমনই তো একটা সভা ছিল, তো সেখানে তাদের প্রতিনিধি না থাকার পরেও তারা মেনে নিলেন, বিষয়টা আসলে কিভাবে সম্ভব হয়েছিল পরবর্তীতে আপনার কি মনে হয়? না, এখানে আমার যে একাধিক সোর্স ওখানে ছিল রাজনৈতিক দলের দুই একজন নেতা, তারা বলছেন যে তারা ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সময় যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে যখন তাদের সাথে যোগাযোগ করা হয় তারা কিন্তু আসতে রাজি হননি। এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বঙ্গভবনে ঢুকে পড়েছিলেন তারা কেউই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন না। এটা আমাকে একাধিক ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক নিশ্চিত করেছেন। তবে এইটা একটা মিস্টেরিয়াস বিষয় যে কাদের আমন্ত্রণে তারা আসলেন বা বঙ্গভবনে ঢোকা তো সহজ না, সেখানে কিভাবে তারা ঢুকেছিলেন এটা এখনো পরিষ্কার না। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সেদিনের সভাটি হয়েছে সেনাভবনে, প্রথমে রাজনৈতিক দলের নেতাদের সাথে, তারপর বঙ্গভবনে, তো এই প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে গেছে এটা যদি না ঘটতো, এর বিপরীত চিত্র ঘটলে বিষয়টা ঘটতে তো পারতো। হ্যাঁ, বিপরীত চিত্র। তখন তো মানুষের নিয়ন্ত্রণে, গণভবন মানুষের নিয়ন্ত্রণে চলে গেছে। মানুষের যদি সাধারণ মানুষ তাদের বঙ্গভবনের দিকে টার্গেট করতো বা তারা মনে করতো যে না গণভবনের পরে আমরা বঙ্গভবনে যাব, অবশ্যই বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন রকম হতো। যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি না হতে পারত। থেকে যদি অন্য কোনো পদক্ষেপ হতো যেগুলো উনি করতে চাননি, উনি যে 3টি পয়েন্টের কথা আপনি বললেন, উনি যদি চাইতো যে হ্যাঁ মার্শাল ল জারি করা হবে, আমি সামরিক শাসন জারি করব, তখন পরিস্থিতি হয়তো আরো ভিন্ন করতে পারতো। হ্যাঁ, তা ভিন্ন। তবে বর্তমান বাস্তবতায় মার্শাল ল সাধারণত এইরকম খুবই কম দেশেই ঘটে থাকে আর কি। সেনাবাহিনী সরাসরি ক্ষমতা নেওয়ার রেকর্ড এখন খুবই কম। নানান ধরনের আন্তর্জাতিক পরিস্থিতি আছে, আঞ্চলিক ফ্যাক্টর কাজ করে। ফলে আমাদের সেনাবাহিনী খুব ওয়াইজলি টেক ওভার না করে পুরো পরিস্থিতিটা একটা সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে একটা ঐক্যমতের ভিত্তিতেই সমাধানের চেষ্টা করেছে। এখানে সেনাবাহিনী যথেষ্ট আমি মনে করি প্রজ্ঞার পরিচয় দিয়েছে। আপনার এই প্রতিবেদন সম্পর্কে আপনি একটু জানিয়ে রেখে যে আমার দেশের সোশ্যাল মিডিয়াতে আমরা এই প্রতিবেদনটি করেছি আবারও ভিজুয়াল করে, সেখানে ইউটিউবে
2 লক্ষাধিক দর্শক এটি দেখেছেন এবং ফেসবুকেও 1 লক্ষাধিক দর্শক দেখেছেন। অর্থাৎ আমরা বলতেই পারি আপনার এই প্রতিবেদনটি পাঠক প্রিয়তা পেয়েছে। আপনাকে এই জন্য অভিনন্দন। ধন্যবাদ আপনাকে। আর আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই যে প্রতিবেদনটির কথা বলছিলাম, সেদিনের বঙ্গভবনের যে চিত্র, সেই চিত্রটি অবশ্যই আপনার এই প্রতিবেদন থেকে জানতে পেরেছেন। যদি এটি আরও বিস্তরভাবে শুনতে চান, দেখতে চান, তাহলে ভিজিট করতে পারেন আমার দেশের ফেসবুক পেজ অথবা ইউটিউবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক, ভিডিওটা অবশ্য আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। অজানা তথ্যগুলোর উপরে ভিত্তি করে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সেই কমেন্টসের উপর ভিত্তি করে আগামী ভিডিও আমি আপনাদের জন্য বানাবো। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন দেশ মিডিয়াতে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।